তাহলে আওয়ার এনভায়রনমেন্ট এই চ্যাপ্টারটাতে এনভায়রনমেন্ট রিলেটেড কিভাবে এনভায়রনমেন্ট কাজ করে ফাংশনিং এর এলিমেন্টস গুলো সেগুলো আমরা জানবো। তো প্রথমে এনভায়রনমেন্টের ডেফিনেশনটা মার্ক করো যে এনভায়রনমেন্টের ডেফিনেশনটা প্রথমে মার্ক করো যে আমাদের চারিদিকে শুধুমাত্র লিভিং না, লিভিং এর নন লিভিং জিনিসগুলো দিয়ে যে সিস্টেমটা, যে আওয়ার ফিজিক্যাল সারাউন্ডিংস লাইক এয়ার, ওয়াটার, সয়েল, এগুলো সব হচ্ছে নন লিভিং জিনিস। এগুলো অ্যান্ড দ্য অর্গানিজমস মানে লিভিং থিংস সাচ অ্যাজ প্ল্যান্ট, অ্যানিমাল, হিউম্যান বিং, মাইক্রো অর্গানিজম লাইক ব্যাকটেরিয়া, ফাঙ্গি, সব কিছু ইনক্লুড করে যে টোটাল সিস্টেমটা যে চলছে এটাকেই বলে আমাদের এনভায়রনমেন্ট। চলে যাও এনভায়রনমেন্ট এর মধ্যে যে ওয়েস্ট, এবার আমরা চলে আসি ওয়েস্ট। এত দেরি কেন? আমাদের বড় হওয়ার টাইম চলে আসছে তো, বুঝতে পারছি। এনভায়রনমেন্টে যত ওয়েস্ট প্রোডাক্ট, ওয়েস্ট প্রোডাক্ট বলতে কি যেগুলো আমাদের কাজে লাগে না সেগুলোকে বলা হয় ওয়েস্ট। এগুলো দুই রকমের হয়, একটা হচ্ছে বায়োডিগ্রেডেবল ওয়েস্ট, একটা হচ্ছে নন বায়োডিগ্রেডেবল ওয়েস্ট। বায়োডিগ্রেডেবল ওয়েস্ট কি যেগুলো পচে যায়। কারা পচায়? ডিকম্পোজার, মানে ব্যাকটেরিয়া, ফাঙ্গি, এরা হচ্ছে জিনিসগুলোকে পচায়। শুধু পচে যায় তা না, পচে গিয়ে নন পয়জনাস সাবস্টেন্সে কনভার্ট হয়, মানে কোনো পলিউশন করে না, সেগুলোকে বায়োডিগ্রেডেবল ওয়েস্ট বলে। তো এটার ডেফিনেশনটা মার্ক করো যে দোজ ওয়েস্ট মেটেরিয়ালস হুইচ ক্যান বি ব্রোকেন ডাউন, ব্রোকেন ডাউন মানে ডিকম্পোজিশন, ব্রোকেন ডাউন মানে ডিকম্পোজিশন টু নন পয়জনাস সাবস্টেন্সেস ইন নেচার in due course of time, in due course of time by the action of microorganisms like certain bacteria are called biodegradable waste. যেরকম ক্যাটল ডাং, ক্যাটল ডাং এন্ড কম্পোস্ট। কম্পোস্ট মানে কি? ম্যানিওর, যেগুলো হচ্ছে তোমার ওয়েস্ট ভেজিটেবল পিলস, ফ্রুটস, এগুলোকে পচিয়ে যেই ম্যানিওরটা বানানো হয় ফার্টিলাইজার, সেটাকে কম্পোস্ট বলে। আর কমন এক্সাম্পলস অফ বায়োডিগ্রেডেবল ওয়েস্ট। এবার এখানে অনেক এক্সাম্পল দেওয়া আছে, খুব সোজা সোজা জিনিস এগুলো, অ্যানিমাল বোন, লেদার, আরো অনেক এক্সাম্পল এগুলো দেওয়া আছে। এক্সাম্পল গুলো এত অব্দি মার্ক করে নাও। হ্যাঁ, বোন তো বোন সেল, অস্টিওসাইট, ক্যালসিয়াম, এগুলো দিয়ে তৈরি। তো বোন ডিকম্পোজ হতে টাইম লাগে, বাট ডিকম্পোজ হয়। প্লাস্টিকের মতো না যে ডিকম্পোজ হবেই না। ডাইনোসরের বোনগুলো সয়েলের এমন একটা লেয়ারে ছিল, যে লেয়ারে কোনো ব্যাকটেরিয়া ফাঙ্গাস ছিল না, অক্সিজেন ছিল না, তাই ওগুলো প্রিজার্ভ ছিল। ডিউ কোর্স অফ টাইম যখন সয়েলের লেয়ারটা সরে গেল, তখন ডাইনোসরের ফসিল গুলো এক্সপোজ হলো, তখন ওগুলা ডিসকভার হলো। কিন্তু যেই ডাইনোসরের ফসিল গুলো তে মনে করো ব্যাকটেরিয়া ফাঙ্গাস ছিল, সেগুলো পাওয়া যাবে না, ওগুলো ডাস্ট হয়ে গেছে। বুঝতে পারলাম? আর একটা জিনিস, সেই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, বায়োডিগ্রেডেবল ওয়েস্ট ইউজুয়ালি ডু নট পলিউট দ্য এনভায়রনমেন্ট। এবার চলে আসলো হচ্ছে নন বায়োডিগ্রেডেবল ওয়েস্ট, যেই জিনিসগুলো পচে না আর নন পয়জনাস সাবস্টেন্সে কনভার্ট হয় না, হলে যদি হয়ও তাহলে পয়জনাস আর পলিউশন করে, সেগুলোকে নন বায়োডিগ্রেডেবল ওয়েস্ট বলে। দ্য ওয়েস্ট মেটেরিয়াল হুইচ ক্যান নট বি ব্রোকেন ডাউন ইনটু নন পয়জনাস অর হার্মলেস সাবস্টেন্সেস in nature are called non-biodegradable wastes. Example: DDT, full form dichlorodyphenyl trichloroethane, প্লাস্টিক, পলিথিন ব্যাগ, বল পয়েন্ট পেন, রিফিল, সিনথেটিক ফাইবার, এগুলো এত অব্দি ব্র্যাকেট করে দাও, এই যে এটসেট্রা, এই রেডিও অ্যাক্টিভ ওয়েস্ট পর্যন্ত। তারপরে হচ্ছে এই জিনিসটাও
আন্ডারলাইন করবা, ভেরি ইম্পর্টেন্ট, যে অল দিস নন বায়োডিগ্রেডেবল ওয়েস্ট ক্যান নট বি মেড লেস টক্সিক, এদেরকে কম টক্সিক করা যায় না ইজিলি, অ্যান্ড হেন্স দে আর মেজর পলিউটেন্টস অফ দ্য এনভায়রনমেন্ট, ওরা এনভায়রনমেন্টের পলিউশন করে। তো এটার একটা কেস আছে ডিডিটি, এই যে ডিডিটি, ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরোইথেন, এটা একটা হচ্ছে পেস্টিসাইড, ক্রপস এর মধ্যে যে পোকা ধরে সেই পোকাকে মারার জন্য এটা ইউজ করা হয় ডিডিটি। এটা একটা নন বায়োডিগ্রেডেবল ওয়েস্ট। তো যখন এই ডিডিটি গুলোকে স্প্রে করা হচ্ছে, এই ডিডিটি গুলোকে যখন স্প্রে করা হচ্ছে ক্রপসের পাতায় বা ইয়েতে লেগে যাচ্ছে বা ফ্লাওয়ারে লেগে যাচ্ছে, যখন এই ক্রপস গুলোকে মনে করো ছোটখাটো ইনসেক্ট যখন খাচ্ছে, তখন ডিডিটি গুলো ইনসেক্টের বডিতে চলে যায়, কিন্তু ইনসেক্টের বডিতে এগুলো ডাইজেস্টও হয় না, ইনসেক্টের বডি থেকে বেরো হয় না, ইনসেক্টের বডির মধ্যেই জমতে থাকে। তারপরে যখন ইনসেক্টকে ফ্রগ খাচ্ছে, ফ্রগের বডিতেও এটা ঢুকে যাচ্ছে, ডিডিটি গুলো বেরোচ্ছে না। ফ্রগকে যখন স্নেক খাচ্ছে, তখন স্নেকের বডিতেও ঢুকে যাচ্ছে। স্নেককে যখন হক হক খাচ্ছে, তখন হকের বডিতেও ঢুকে যাচ্ছে, কোন বার্ড। এইরকম করে এই ডিডিটি প্রত্যেকটা অর্গানিজমের মধ্যে এরকম করে বিল্ড আপ হচ্ছে, এরকম করে বাড়ছে এই ডিডিটি, আর তাদের হার্ম করছে, আমাদের বডির হার্ম করছে, মানুষের বডিতেও ডিডিটি ঢুকে যাচ্ছে। সেই জন্য অনেক কান্ট্রিতে এখন ডিডিটি ব্যান করে দেওয়া হয়েছে। দেখো লেখা আছে ডিডিটি ইজ এ নন বায়োডিগ্রেডেবল ওয়েস্ট, সো ইট ক্যান বি পাসড অ্যালং দ্য ফুড চেইন। ফুডের চেনের মধ্যে ঢুকে গেল। ফুড চেন কি? এই যে এ কে খাচ্ছে, ইনসেক্টকে ফ্রগ খাচ্ছে, ফ্রগকে স্নেক খাচ্ছে, এটাকে ফুড চেন বলে। তো ফুড চেনের মধ্যে ঢুকে গেল, ফ্রম ক্রপস টু ম্যান অর আদার অ্যানিমাল অ্যান্ড বার্ডস অ্যান্ড হার্ম দেম। ফর দিস রিজন ডিডিটি হ্যাজ বিন ব্যান্ড ফ্রম ইউজ ইন মোস্ট কান্ট্রিজ। এটা ডিডিটি হচ্ছে নন বায়োডিগ্রেডেবল ওয়েস্ট, যেটা পচে না, ডাইজেস্টও হয় না, কিছুই হয় না। তো এটা যখন ক্রপস বা ফ্লাওয়ারকে যখন মানুষ বা ইনসেক্ট কনজিউম করে, কোনো কারণে এই ডিডিটি যদি বডিতে ঢুকে যায়, তাহলে ডিডিটি বডির মধ্যেই থেকে যায়। তারপরে ইনসেক্টকে যখন ফ্রগ খাচ্ছে, ইনসেক্টের বডি থেকে ডিডিটি চলে যাচ্ছে ফ্রগের বডিতে, এরকম করে যেতেই থাকে, আর প্রত্যেকের বডিতে ডিডিটি জমতে থাকে। নেক্সট চলে আসা হচ্ছে, তাহলে স্যার কেন কোনো জিনিস বায়োডিগ্রেডেবল, কেন কোনো জিনিস নন বায়োডিগ্রেডেবল? Why some materials are biodegradable whereas others are non biodegradable? The biodegradable, ডিগ্রেডেশন মানে ডিকম্পোজিশন কে করে? ডিকম্পোজিশন কে করে? ডিকম্পোজার মানে ব্যাকটেরিয়া, এরা করে। এবার এরা কি দিয়ে ডিকম্পোজিশন করে? ওদের বডির এনজাইম দিয়ে ডিকম্পোজিশন করে। সেই এনজাইম সবকিছুকে ব্রেকডাউন করতে পারে না, তার মানে ওদের এনজাইমের কাজ করার ইয়েটা খুব স্পেসিফিক, স্পেসিফিক জিনিসকেই ব্রেকডাউন করতে পারে। পেপারকে পারবে, ভেজিটেবল পিলস এগুলোকে পারবে, কিন্তু প্লাস্টিককে পারবে না। তাই দেখো লেখা আছে দ্য মাইক্রো অর্গানিজমস লাইক ব্যাকটেরিয়া এন্ড আদার ডিকম্পোজার অর্গানিজমস, যাদেরকে স্যাপ্রোফাইট বলে, মানে ডেড অ্যান্ড ডিকিং অর্গানিজম যারা কনজিউম করে এনভায়রনমেন্ট, আর স্পেসিফিক ইন দেয়ার অ্যাকশন। They break down natural material or product made from natural materials, say paper, but do not break down man-made materials such as plastic. এই জন্য কোনো কোনো জিনিস বায়োডিগ্রেডেবল, কোনো কোনো জিনিস বায়োডিগ্রেডেবল না। তো জুট ব্যাগ, পেপার ব্যাগ, এগুলো ন্যাচারাল জিনিস দিয়ে তৈরি, এগুলো বায়োডিগ্রেডেবল, ব্যাকটেরিয়ার এনজাইম এগুলোকে ভাঙতে পারবে, ব্রেকডাউন করতে পারবে। কিন্তু প্লাস্টিক, এটাকে এটা ন্যাচারাল জিনিস দিয়ে তৈরি না, এটাকে তাই ব্রেকডাউন করতে পারবে না। নেক্সট চলে আসা হচ্ছে ইকোসিস্টেম। ইকোসিস্টেম ইকোসিস্টেম জিনিসটা কি, আমি আগে একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি ভালো করে। মনে করো একটা পন্ড আছে, একটা পন্ড। এই পন্ডে এনার্জি সোর্স হচ্ছে সানলাইট, এনার্জি সোর্স হচ্ছে সানলাইট এনার্জি। সেই এনার্জিটাকে হারভেস্ট করে
যে অ্যাকোয়াটিক প্ল্যান্টস আছে, যেগুলো কিনারাতে জন্মায় বা জলের নিচে জন্মায়, যে প্ল্যান্টস গুলো, তারা ফটোসিনথেসিস করে কি ফুড বানাচ্ছে, তাই কি না? আর সেই ফুডের মধ্যে সানলাইটের এনার্জিটা কেমিক্যাল এনার্জিতে কনভার্ট হয়ে থেকে যাচ্ছে, কেমিক্যাল এনার্জিতে কনভার্ট হয়ে থেকে যাচ্ছে। তারপরে যখন ওই ফুডটাকে আহ কেউ যখন ওটাকে কেউ ইনজেস্ট করছে, মনে করো ইনসেক্ট ওই পাতাগুলোকে খেলো বা ফ্রুট গুলোকে খেলো, তখন এনার্জিটা ইনসেক্টের বডিতে চলে গেল। ইনসেক্টকে যখন মনে করো স্মল ফিশ খাচ্ছে, তখন স্মল ফিশের মধ্যে জিনিসটা চলে গেল। স্মল ফিশকে যখন বিগ ফিশ খাচ্ছে, তখন বিগ ফিশের মধ্যে এনার্জিটা চলে গেল। আর ফুড বানানোর জন্য যে শুধু সানলাইটের এনার্জি লাগে শুধু তাই না, আরো অনেক জিনিস লাগে, আরো অনেক নন লিভিং থিংস লাগে। কি কি লাগে? ওয়াটার লাগে। 2 নম্বর কি? কার্বন ডাই অক্সাইড লাগে। কি বুঝতে পারলো তো? এয়ার থেকে কার্বন ডাই অক্সাইড নিচ্ছি, সয়েল থেকে ওয়াটার নিচ্ছে বা এখান থেকে ওয়াটার নিচ্ছে। আর সয়েলের মধ্যে যে নিউট্রিয়েন্টস আছে, মিনারেলস, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ফসফরাস, নাইট্রোজেন, এগুলো জিনিস যে নিচ্ছে, এগুলো আবার সয়েল থেকে ও নিচ্ছে, নিয়ে ফুড প্রিপেয়ার করছে। তাহলে যখন ওই ফুডটাকে ইনসেক্ট খাচ্ছে, তখন এই মিনারেলস গুলো আর এনার্জিটা দুটাই চলে যাচ্ছে ইনসেক্টের মধ্যে। ইনসেক্টে যখন স্মল ফিশ খাচ্ছে, তখন ওই জিনিসগুলো স্মল ফিশের মধ্যে চলে যাচ্ছে। মানে মেটেরিয়ালস, ম্যাটার লিখে দিচ্ছি, ম্যাটার আর এনার্জি দুটাই যাচ্ছে। ম্যাটার মানে হচ্ছে এই যে এগুলো, এই জিনিসগুলো, এগুলো জিনিস এই ফর্মেও যায়, এই ফর্মেই যে যাবে তার কোনো মানে নেই। ম্যাটার এই জিনিসগুলো দিয়ে আমরা প্রোটিন বানাই, প্রোটিন যায়, খাবারের মধ্যে প্রোটিন থাকে। তারপর হচ্ছে ফ্যাট থাকে, ফ্যাট ফর্মে যেতে পারে। তারপর হচ্ছে কার্বোহাইড্রেট, কার্বস ফর্মে যেতে পারে। কারণ এই সব জিনিস দিয়েই এই প্রোটিন, ফ্যাট, কার্বস এগুলো তৈরি। এগুলো হচ্ছে সিম্পল জিনিস, সিম্পল এলিমেন্টস, আর এগুলো হচ্ছে তাদের কমপ্লেক্স ফর্ম। তো ফুড হচ্ছে কমপ্লেক্স ফর্ম অফ ম্যাটার। তো ওটা ইনসেক্টের বডিতে গেল, ইনসেক্টের বডিতে প্রোটিন, ফ্যাট, কার্বস তৈরি হলো। ইনসেক্টে যখন স্মল ফিশ খাচ্ছে, তখন এই ম্যাটার গুলো চলে যাচ্ছে স্মল ফিশের মধ্যে, তারপরে যাচ্ছে বিগ ফিশের মধ্যে। তারপরে যখন ওরা ওরা যখন তোমার হচ্ছে প্ল্যান্ট যে ওয়েস্ট মেটেরিয়াল গুলো ছাড়ে, ওয়েস্ট মেটেরিয়াল যেমন ধরে নাও ঝরে যাওয়া পাতা, তারপরে ইনসেক্ট যে ওয়েস্ট মেটেরিয়াল গুলো ছাড়ে, স্মল ফিশ যে ওয়েস্ট মেটেরিয়াল ছাড়ে, বিগ ফিশ যে ওয়েস্ট প্রোডাক্ট গুলো ছাড়ে, ওরা মারা গেলে যখন ওদের মারা গেলে যে ডেড বডি, ওই ডেড বডি গুলোকে আবার কি ডিকম্পোজাররা ডিকম্পোজ করে, তাই কি না? ডিকম্পোজ। তাহলে এই কিছুটা ম্যাটার আর এনার্জি কি কি চলে গেল? ডিকম্পোজারদের বডিতে চলে গেল। ডিকম্পোজারদের বডিতে কিছুটা ম্যাটার আর এনার্জি চলে গেল। আর কিছুটা ম্যাটার আর এনার্জি, কিছুটা ম্যাটার ডিকম্পোজিশনের সময় আবার যেখান থেকে নিয়েছিল, মানে সয়েল থেকে নিয়েছিল, আবার সয়েলে ব্যাক হয়ে চলে যায়। কিন্তু ওরা মারা গেলে ডেড বডির মধ্যে যে এনার্জিটা আছে, ওই এনার্জিটা কিন্তু ব্যাক করে আর সানে যায় না। এনার্জিটা কি এনভায়রনমেন্টেই ওটা মিশে যায়, ওটা আর সানে ব্যাক করে চলে যায় না। তাহলে এই যে সিস্টেমটা, এখানে আমরা কি দেখলাম? ম্যাটারের ফ্লোটা ম্যাটারের ফ্লোটা হচ্ছে সাইক্লিক। কোন ম্যাটার? এই যে সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, প্রোটিন, নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড। কারণ ইনসেক্ট যখন ব্রিদিং আউট করে আবার কার্বন ডাই অক্সাইড ছেড়ে দিচ্ছে। স্মল ফিশ, এগুলো সব কার্বন ডাই অক্সাইড আবার ব্যাক করে যেখান থেকে নিয়েছিল সেখানে চলে যাচ্ছে। এটা কি ম্যাটার? ম্যাটার যেখান থেকে এসেছিল ওখানে আবার ব্যাক করে চলে যায়। সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম এগুলো সব ব্যাক করে আবার সয়েলে চলে যায়। তাহলে ম্যাটারের ফ্লোটা সাইক্লিক। এই জিনিসগুলো প্ল্যান্ট এগুলোকে আবার নেবে, ওয়াটারও, এটাও ম্যাটার, নেবে এগুলো নিয়ে আবার ফুড বানাবে, এনার্জিটা আসবে, ফুড বানাবে। সেই ম্যাটার আর এনার্জি আবার ইনসেক্টে যাবে, সেখান থেকে আবার স্মল ফিশ, আবার বিগ ফিশ,
আবার তারা তাদের ওয়েস্ট মেটেরিয়াল আর ডেড বডি গুলো ডিকম্পোজ হয়ে আবার ওই জিনিসগুলো ব্যাক করে যেখান থেকে এসেছিল সেখানে চলে যাবে। কিন্তু এনার্জি যেটা এসছে সানলাইট থেকে, সেই এনার্জিটা আর ব্যাক করে সানলাইটে যায় না। তাহলে এনার্জির ফ্লোটা কি ইউনিডাইরেকশনাল। ইউনিডাইরেকশনাল ইউনিডাইরেকশনাল মিন্স সান থেকে আর্থে আসলো, কিন্তু আর্থ থেকে ব্যাক করে সানে যাবে না। বুঝতে পারলা জিনিসটা? আর ম্যাটারের ফ্লোটা সাইক্লিক, মানে আর্থ থেকে মানে সেটা অ্যাটমসফিয়ার হোক, সয়েল হোক, ওয়াটার হোক, আর্থ থেকে ওটা অর্গানিজমস এর মধ্যে ঢুকলো, আবার অর্গানিজমস থেকে ওটা আর্থে ব্যাক করে চলে যায় ডিকম্পোজিশনের সময়। তাই ওটা সাইক্লিক, কিন্তু এনার্জির ফ্লোটা ইউনিডাইরেকশনাল। ইউনি মিন্স ওয়ান, সিঙ্গেল ডাইরেকশনাল। তাহলে এই যে টোটাল সিস্টেম, এইটাকেই বলে হচ্ছে ইকোসিস্টেম। এগুলা হচ্ছে এনভায়রনমেন্টের, ইকোসিস্টেম হচ্ছে এনভায়রনমেন্টের এক একটা ইউনিট। যেরকম পন্ড একটা ইকোসিস্টেম, এটা একটা পন্ডের ইকোসিস্টেমের এক্সাম্পল। ফরেস্টের ইকোসিস্টেম আলাদা হয়, তারপরে গ্রাসল্যান্ডের ইকোসিস্টেম আলাদা হয়, ডেজার্টের ইকোসিস্টেম আলাদা হয়। আর প্রত্যেকটা ইকোসিস্টেম সেলফ সাস্টেইন, মানে নিজের খেয়াল নিজেই রাখতে পারবে। পন্ডের ইকোসিস্টেম চালানোর জন্য ফরেস্টের উপরে ডিপেন্ডেন্ট থাকতে হবে না, ফরেস্টের ইকোসিস্টেম চালানোর জন্য ডেজার্টের উপরে ডিপেন্ডেন্ট থাকতে হবে না। কেন? কারণ এদের নিজস্ব প্রডিউসার আছে, মানে নিজস্ব প্ল্যান্ট, তারপরে কনজিউমার মানে ইনসেক্ট, যা যা হয় প্রত্যেকেই আছে নিজস্ব। তাই সেলফ সাস্টেইনড ইউনিট অফ এনভায়রনমেন্ট ইজ কল্ড ইকোসিস্টেম, যেখানে ম্যাটারের ফ্লো সাইক্লিক আর এনার্জির ফ্লো ইউনিডাইরেকশনাল। তাহলে দেখো এখানে একটা ডেফিনেশন দেওয়া আছে ইকোসিস্টেমের, যে অ্যান ইকোসিস্টেম ইজ এ সেলফ কন্টেইনড, নিজের দেখভাল নিজেই রাখতে পারে, ইউনিট অফ লিভিং থিংস, প্ল্যান্ট, অ্যানিমাল অ্যান্ড ডিকম্পোজার, অ্যান্ড দেয়ার নন লিভিং এনভায়রনমেন্ট, মানে সয়েল, এয়ার অ্যান্ড ওয়াটার। সয়েল থেকে যে নিউট্রিয়েন্টস গুলো নিচ্ছে, এয়ার থেকে কার্বন ডাই অক্সাইড, ওয়াটার থেকে ওয়াটার নিচ্ছে, সব নিয়ে যে সিস্টেমটা, এটাকেই বলে ইকোসিস্টেম। এর থেকেও ভালো একটা ডেফিনেশন এখানে হয়, এই ডেফিনেশনটা লিখতে পারো, লিখে রাখো যে অ্যান ইকোসিস্টেম, বোঝা যাচ্ছে কিনা, অ্যান ইকোসিস্টেম ইজ দ্য structural and functional unit of environment which is a stable ecological unit where input of energy and circulation of matters occur। যেখানে এনার্জির শুধু ইনপুট হচ্ছে, এনার্জি সার্কুলেশন হয় না, এনার্জি ইউনিডাইরেকশনাল, কিন্তু ম্যাটার গুলো সাইক্লিক ওয়েতে চলছে। ঠিক আছে? Input of energy and circulation of matters occur। Functional unit of environment which is a stable ecological unit where input of energy and circulation of matters occur। ঠিক আছে? অন্যটা একটু দেখে নাও। তো এরকম অনেক ইকোসিস্টেমের এক্সাম্পল আছে, গ্রাসল্যান্ড অর মিডো, ফরেস্ট, ডেজার্ট, মাউন্টেন, এগুলো সব এক একটা ইকোসিস্টেমের এক্সাম্পল। মাউন্টেন, তারপরে হচ্ছে পন্ড, লেক, রিভার, সি, এগুলো সব ইকোসিস্টেমের এক একটা ইকোসিস্টেমের এক্সাম্পল। তোমার ডেফিনেশনটা মানে ওই তো যেটা আমি বুঝালাম,
যে ইকোসিস্টেম হচ্ছে স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ এনভায়রনমেন্ট, মানে ইকোসিস্টেম দিয়ে এনভায়রনমেন্ট তৈরি, তাই ওটা এক একটা ইউনিট হুইচ ইজ এ স্টেবল ইকোলজিক্যাল ইউনিট। স্টেবল মানে কি, ওখানে ওটা নিজে নিজেই চলবে, সেলফ সাস্টেইন, নিজে নিজেই চলবে, স্টেবল। যেখানে ইনপুট অফ এনার্জি, এনার্জির ইনপুট কোথা থেকে হচ্ছে, সান থেকে হচ্ছে, কিন্তু ওই ইনপুটই হচ্ছে, ওটা আর ব্যাক করে যায় না, শুধু ইনপুট হচ্ছে। বাট ম্যাটারের যে ফ্লোটা, ওটা সার্কুলেট ওয়েতে হচ্ছে, সার্কুলেশন অফ ম্যাটার অকার, মানে যেখানে সোডিয়াম, পটাশিয়াম, কার্বন ডাইঅক্সাইড ওগুলো আবার ব্যাক করে এনভায়রনমেন্টে চলে যাচ্ছে। আর এই জিনিসটার জন্যই লাইফ ইজ গোয়িং অন ইন দিস ওয়ার্ল্ড। তো ইকোসিস্টেম, ব্রড সেন্সে ইকোসিস্টেম দুই রকমের হয়, টেরিস্ট্রিয়াল ইকোসিস্টেম আর অ্যাকোয়াটিক ইকোসিস্টেম। টেরিস্ট্রিয়াল ইকোসিস্টেম মানে ল্যান্ডে যে ইকোসিস্টেম গুলো, মানে ডেজার্ট, গ্রাসল্যান্ড, ফরেস্ট, ক্রপ ফিল্ড, মাউন্টেন, এগুলো সব ল্যান্ডের ইকোসিস্টেম। আর অ্যাকোয়াটিক ইকোসিস্টেম যেগুলো জলের ইকোসিস্টেম, ওয়াটারের, পন্ড, লেক, রিভার, সি, অ্যাকোয়ারিয়াম, এগুলো সব হচ্ছে অ্যাকোয়াটিক ইকোসিস্টেম। কিছু কিছু ইকোসিস্টেম আবার মানুষ বানায়, আর্টিফিশিয়াল ইকোসিস্টেম। আর্টিফিশিয়াল ইকোসিস্টেম যেমন ক্রপ ফিল্ড, এগুলো মানুষ বানায়, ধান ক্ষেত, গম ক্ষেত, এগুলো মানুষের বানানো ইকোসিস্টেম। গার্ডেন, পার্ক, অ্যাকোয়ারিয়াম, এগুলো এক একটা ছোট ছোট আর্টিফিশিয়াল ইকোসিস্টেম। এবার চলে আসা হচ্ছে কম্পোনেন্টস অফ ইকোসিস্টেম। ইকোসিস্টেমের দুটা কম্পোনেন্ট, অ্যাবায়োটিক আর বায়োটিক। অ্যাবায়োটিক মানে হচ্ছে নন লিভিং, নন লিভিং জিনিসগুলো ছাড়া কিন্তু লিভিং থিংস বেঁচেই থাকতে পারবে না। আর বায়োটিক মানে হচ্ছে লিভিং, লিভিং কম্পোনেন্ট। নন লিভিং কম্পোনেন্ট গুলো কি কি, এই যে সয়েল, ওয়াটার, এয়ার। সয়েলে আমরা হচ্ছে এয়ার থেকে কি কি পাই, মানে এয়ারের কোন জিনিসগুলো দরকারি, কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন, অক্সিজেন। ওয়াটার থেকে তো ওয়াটার পাই, এছাড়া সয়েল থেকে কি পাই, ফসফরাস, সালফার, সোডিয়াম, পটাশিয়াম, হ্যাঁ, ক্যালসিয়াম। এগুলো জিনিস ছাড়া কিন্তু বডি তৈরি হবে না, আমাদের বডি এই জিনিসগুলো দিয়েই তৈরি। এছাড়াও আরো অনেক জিনিস আছে, যেমন লাইট, টেম্পারেচার, তারপরে হচ্ছে প্রেসার, হিউমিডিটি, এগুলো সব নন লিভিং ফ্যাক্টর, অ্যাবায়োটিক ফ্যাক্টর, যেগুলো লিভিং থিংস এর বেঁচে থাকার জন্য জরুরি। আর বায়োটিক কম্পোনেন্ট কি, বায়োটিক কম্পোনেন্ট মানে হচ্ছে লিভিং থিংস গুলো, লিভিং থিং গুলো, প্ল্যান্ট, অ্যানিমাল, ব্যাকটেরিয়া। এবার লিভিং থিংস এর আবার তিনটা ক্যাটাগরি হয়। প্ল্যান্ট কি ফটোসিনথেসিস করতে পারে, তাই ওদেরকে বলে প্রোডিউসার। প্রোডিউসারদের কি বলে অটোট্রপস, এগুলো আমরা ফার্স্ট চ্যাপ্টারেই পড়েছি। কিন্তু অ্যানিমাল, বার্ড, অ্যানিমাল, এরা হচ্ছে ফটোসিনথেসিস করতে পারে না, এরা ডাইরেক্টলি আর ইনডাইরেক্টলি প্ল্যান্টের উপরে ডিপেন্ডেন্ট। তাই এদেরকে বলা হচ্ছে কনজিউমার, কারণ এরা প্ল্যান্টকে কনজিউম করে, প্ল্যান্টের থেকেই এরা ফুডের থ্রু এনার্জিটা পায়। তাহলে এরা হয়ে গেলো কনজিউমার। আর ডিকম্পোজার, যখন প্রডিউসার আর কনজিউমার মারা যাবে, তখন ডিকম্পোজার ওদের বডিকে ডিকম্পোজ করে আবার যেই মেটেরিয়াল গুলো, ওগুলো আবার এনভায়রনমেন্টে ব্যাক করে দেবে। ডিকম্পোজ করা মানে কি, কমপ্লেক্স জিনিসগুলোকে ভেঙে, প্রোটিন ফোটিন এগুলোকে ভেঙে, বডির মধ্যে যত প্রোটিন আছে, তারপরে হচ্ছে বোনস আছে, এগুলো সব কিছু কমপ্লেক্স জিনিসগুলোকে ব্রেকডাউন করে আবার এনভায়রনমেন্টে সিম্পল জিনিসগুলোকে ব্যাক করে দেবে, যাতে প্ল্যান্ট ওগুলোকে আবার অ্যাবজর্ব করতে পারে। তাহলে ফাংশনিং অফ ইকোসিস্টেম, অলরেডি এই জিনিসটা তোমাদেরকে বুঝিয়ে দিলাম, একটা ইকোসিস্টেম কিভাবে ফাংশন করে, এখান থেকে এতটা। একটা ইকোসিস্টেম কিভাবে ফাংশন করে কোথায় বুঝালাম, এই তো পন্ডের এক্সাম্পলটা দিয়ে বুঝালাম। এই গোটা জিনিসটা আমি বুঝিয়ে দিয়েছি, যেখানে সানলাইটের এনার্জি আসবে, তারপরে এই ম্যাটেরিয়াল গুলো লাগবে, কার্বন ডাই অক্সাইড, ওয়াটার, এই সয়েলের নিউট্রিয়েন্ট যেগুলো ফুড বানানোর কাজে লাগবে, তারপরে সার্কুলেশন হতে থাকবে। লাস্টে গিয়ে ডিকম্পোজাররা ডিকম্পোজিশন করবে, করে জিনিসগুলোকে আবার ব্যাক করে দিয়ে দিবে, কিন্তু এনার্জিটা ব্যাক করে দিতে পারবে না। তাহলে এটা হচ্ছে ফাংশনিং অফ অ্যান ইকোসিস্টেম। নেক্সট, এবার আমরা যে বায়োটিক ফ্যাক্টর গুলো মানে প্রোডিউসার, এগুলোকে আমরা একটু ডিটেলসে আমরা এখন দেখে নিই। অলরেডি এগুলো খুব সোজা সোজা জিনিস। প্রোডিউসার কারা, গ্রিন প্ল্যান্টস, যাদের মধ্যে ক্লোরোফিল আছে, আর যারা সানলাইটের এনার্জি দিয়ে ইনঅর্গানিক সাবস্টেন্স যেমন কার্বন ডাই অক্সাইড আর ওয়াটার দিয়ে কি বানাতে পারে,
ফুড বানাতে পারে, ফুড, নিজেদের ফুড বানাতে পারে। আর ফুডের মধ্যে সানলাইটের এনার্জিটা কেমিক্যাল এনার্জিতে কনভার্ট হয়ে স্টোর হয়ে যায়। যখন প্ল্যান্টকে অন্য কেউ খায় তখন ওই এনার্জিটা ওর মধ্যে চলে যায়, আর সেটা দিয়েই বডির কাজ কাজ সবাই করে। তাহলে এক্সাম্পল আমরা সবাই জানি গ্রিন প্ল্যান্ট, সার্টেন ব্লু গ্রিন অ্যালগি, এগুলো হচ্ছে সব প্রডিউসার। নেক্সট চলে আসে হচ্ছে কনজিউমার। কনজিউমার মানে যারা নিজেদের ফুড প্রিপেয়ার করতে পারে না, ফটোসিনথেসিস করতে পারে না। কনজিউমার হচ্ছে যারা ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি প্ল্যান্টের উপরে ডিপেন্ডেন্ট এনার্জির জন্য। তো অল অ্যানিমালস আর কনজিউমার্স। এবার চলে আসি কনজিউমার আবার তিন রকমের হয়। যেমন আমি তোমাদেরকে যদি বলি প্ল্যান্টস, প্ল্যান্টস কে খাচ্ছে মনে করো ইনসেক্ট, ইনসেক্ট ইনসেক্ট কে খাচ্ছে ফ্রগ, ফ্রগ কে খাচ্ছে স্নেক, আর স্নেক কে খাচ্ছে হক। তাহলে এখানে প্ল্যান্ট হচ্ছে প্রোডিউসার, কারণ ও সানলাইটের এনার্জিটাকে দিয়ে, সানলাইটের এনার্জি দিয়ে CO2 আর H2O কে বাইন্ড করে ফুড প্রিপেয়ার করছে। এবার সেই ফুড প্ল্যান্টকে যারা ডাইরেক্টলি খাচ্ছে ইনসেক্ট, তাহলে তারা হয়ে গেল ইনসেক্ট। ইনসেক্ট হচ্ছে ফ্রগ, স্নেক, হক, এরা কেউ আর ফটোসিনথেসিস করতে পারে না, তাহলে এরা সবাই হয়ে গেল হচ্ছে কনজিউমার। এরা সবাই হয়ে গেল কনজিউমার। এবার ইনসেক্ট, ইনসেক্ট হচ্ছে ডাইরেক্ট প্ল্যান্ট খাচ্ছে, মানে ফুডের এনার্জিটা ডাইরেক্টলি ও প্ল্যান্ট থেকে পাচ্ছে, তাহলে ও হয়ে গেল হার্বিভোর। এটা হচ্ছে কনজিউমারের ক্যাটাগরির আন্ডারে, হার্বিভোর। কিন্তু ফ্রগ, স্নেক, হগ ওরা তো আর কেউ ডাইরেক্ট প্ল্যান্ট খাচ্ছে না, ওরা ইনসেক্ট খাচ্ছে, ফ্রগকে স্নেক খাচ্ছে, তাহলে এরা সবাই হয়ে গেল কার্নিভোর। এরা সবাই হয়ে গেল কার্নিভোর। এবার এই কার্নিভোরের আবার ক্যাটাগরি আছে। যারা ইনসেক্টকে খাচ্ছে মানে হার্বিভোরদেরকে খাচ্ছে, তারা হচ্ছে স্মল কার্নিভোর, স্মল কার্নিভোর। যারা স্মল কার্নিভোরকে খাচ্ছে মানে স্নেক, ফ্রগকে খাচ্ছে, ও হয়ে গেল লার্জ কার্নিভোর, লার্জ কার্নিভোর। আর হক যে স্নেককে খাচ্ছে মানে লার্জ কার্নিভোরকে খাচ্ছে, সে হয়ে গেল টপ কার্নিভোর, টপ কার্নিভোর, যাকে আর কেউ খাচ্ছে না। কি বুঝতে পারলে জিনিসগুলো? খুব ইজি ইজি ব্যাপার এগুলো। টপ কার্নিভোর দেওয়া নেই তোমাদের, তোমাদের স্মল কার্নিভোর, হার্বিভোর, হার্বিভোর, তারপরে হচ্ছে স্মল কার্নিভোর আর লার্জ কার্নিভোর, এগুলোরই আছে। তাহলে চলে আসে হচ্ছে হার্বিভোর, যারা ডাইরেক্ট প্ল্যান্ট খায়। এখান থেকে এত অব্দি এক্সাম্পল কাউ থেকে হিপোপটেমাস, এগুলো যারা ডাইরেক্ট প্ল্যান্ট খায়। তাই এদেরকে বলে হচ্ছে, এরা যেহেতু ডাইরেক্ট প্ল্যান্ট খাচ্ছে তো এরা কনজিউমার, কিন্তু এদেরকে বলে প্রাইমারি কনজিউমার, এদেরকে বলে প্রাইমারি কনজিউমার। যারা প্রডিউসার, এই সরি হার্বিভোরদেরকে বলে প্রাইমারি কনজিউমার। দেখো কনজিউমার গুলো আমি বলে দিই, এরা তো সবাই কনজিউমার। এই যে কনজিউমার সবাই এরা, ইনসেক্ট হয়ে গেল প্রাইমারি কনজিউমার, ফ্রগ হচ্ছে সেকেন্ডারি কনজিউমার, স্নেক হচ্ছে টার্সিয়ারি কনজিউমার, আর হক হচ্ছে টপ কনজিউমার। ঠিক আছে, এর থেকে বেশি অত বেশি যায় না, হকের কয়েকটা লেভেল, চার পাঁচটা লেভেল পরে আর কিন্তু হয় না। সেটার কারণটা আমরা নেক্সট পার্টটাতে ডিসকাস করব, যে হককে আর হকের পরে আর কেউ নেই। বা মনে করো গ্রাস, গ্রাসকে খাচ্ছে ডিয়ার, ডিয়ারকে খাচ্ছে টাইগার, টাইগারের পরে আর কেউ নেই, টাইগারই হচ্ছে এখানে টপ। তাহলে গ্রাস হয়ে গেল প্রডিউসার, ডিয়ার আর টাইগার হয়ে গেল কনজিউমার। যেখানে যেখানে ডিয়ার হয়ে গেল প্রাইমারি কনজিউমার মানে হার্বিভোর, আর টাইগার হয়ে গেল সেকেন্ডারি কনজিউমার মানে কার্নিভোর। নট নেসেসারিলি একটা
ফুড চেনের মধ্যে এরকম অনেকগুলো অর্গানিজম থাকতে হবে। এখানে যেরকম 3টা অর্গানিজমেই শেষ, রাস, ডিয়ার, টাইগার। টাইগারকে তাহলে টপ কার্নিভোর বলবে, টাইগারকে তাহলে টপ কার্নিভোর বলছে। স্মল কার্নিভোর কোনটা? এখানে এইটাতে নেই, এই কেসটাতে নেই স্মল কার্নিভোর, এরকম হতেই পারে। স্যার টাইগার কি কেউ খায় না? না, স্যার টাইগারকে মানুষ ওটা তো নর্মালি না, নর্মাল আমরা তো ন্যাচারাল ব্যাপারটার কথা বলছি নাকি না, মানুষ তো অমনিভোর হয়ে গেল। নেক্সট চলে আসা হচ্ছে কার্নিভোর। দেখো চলে আসা হচ্ছে কার্নিভোর, কথাটা বললো না কিন্তু। কার্নিভোর, দোজ অ্যানিমালস হুইচ ইট অনলি আদার অ্যানিমালস অ্যাজ ফুড আর কল্ড কার্নিভোর। এক্সাম্পল গুলো আমরা সবাই বুঝতে পারছি, এখান থেকে এগুলো এক্সাম্পল গুলো এমনি দেখে রাখো। এবার কার্নিভোরের আবার ক্যাটাগরি আছে, আমি তোমাদেরকে বললাম যারা ডাইরেক্ট হার্বিভোরদেরকে খায় তারা হচ্ছে স্মল কার্নিভোর, মানে যারা প্রাইমারি কনজিউমারকে খায়। তাহলে স্মল কার্নিভোর হয়ে গেল সেকেন্ডারি কনজিউমার, এক্সাম্পল দেওয়া আছে ফ্রগ, লিজার্ড, বার্ড। আর যারা স্মল কার্নিভোরকে খায়, মানে সেকেন্ডারি কনজিউমারকে যারা খায় তারা হচ্ছে লার্জ কার্নিভোর। তাহলে সেকেন্ডারি কনজিউমারকে যারা খাচ্ছে তারা হয়ে গেল টার্সিয়ারি কনজিউমার, এক্সাম্পল লায়ন, টাইগার, বার্ড অফ প্রে মানে সাচ এস হক এটসেট্রা। এরা হচ্ছে টার্সিয়ারি কনজিউমার, মানে লার্জ কার্নিভোর। আর অমনিভোর কারা, যারা প্ল্যান্ট এন্ড অ্যানিমাল দুটোই খায়, যেমন হিউম্যান, দোজ animals which eat both plant and animal are called omnivore. Example, man, dog, crow, sparrow, deer, ময়না, ant, etc. ময়না পাখি, ওরা ইনসেক্ট তো খায়, আবার চালের দানা এগুলাও খায়। এবার নেক্সট চলে আসি হচ্ছে আমরা প্ল্যাঙ্কটন। মন দিয়ে শুনবা। প্ল্যাঙ্কটনের ডেফিনেশন বলার সময়, প্ল্যাঙ্কটনের ডেফিনেশন বলার সময় আমাদেরকে দুটো জিনিস বলতে হবেই। এক নাম্বার যেটা বলতে হবে, ফ্রিলি ফ্লোটিং, ফ্রিলি ফ্লোটিং মানে ভেসে থাকা। আর 2 নাম্বার বলতে হবে মাইক্রোস্কোপিক, ফ্রিলি ফ্লোটিং মাইক্রোস্কোপিক। অর্গানিজমদেরকে প্ল্যাঙ্কটন বলে। কোথায় পাওয়া যায় স্যার? এগুলো পন্ডে পাওয়া যায়, রিভারে পাওয়া যায়, লেকে পাওয়া যায়, ওশানেও পাওয়া যায়। ঠিক আছে, ফ্রিলি ফ্লোটিং মাইক্রো অর্গানিজমস এদেরকে বলে প্ল্যাঙ্কটন। অ্যামিবাকে প্ল্যাঙ্কটন অ্যামিবাকে প্ল্যাঙ্কটন না, বলছি আমি দাঁড়াও। এবার প্ল্যাঙ্কটন, দেখো ফ্রিলি ফ্লোটিং মাইক্রোস্কোপিক যদি অ্যানিমাল হয়, সরি, ফ্রিলি ফ্লোটিং মাইক্রোস্কোপিক যদি প্ল্যান্ট হয় তাহলে বলবো ফাইটোপ্ল্যাঙ্কটন, তাহলে বলবো ফাইটোপ্ল্যাঙ্কটন। আর ফ্রিলি ফ্লোটিং মাইক্রোস্কোপিক যদি অ্যানিমাল হয় তাহলে বলবো জু প্ল্যাঙ্কটন, তাহলে বলবো জু প্ল্যাঙ্কটন। ফাইটো মানে প্ল্যান্ট, জু মানে অ্যানিমাল। কিন্তু এদের ডেফিনেশন বলার সময়, ফাইটোপ্ল্যাঙ্কটনের ডেফিনেশন বলার সময় তোমাকে ফ্রিলি ফ্লোটিং মাইক্রোস্কোপিক প্ল্যান্ট বলতে হবে, তাহলে ফাইটোপ্ল্যাঙ্কটন হলো। আর জু প্ল্যাঙ্কটন বলার সময়ও ফ্রিলি ফ্লোটিং মাইক্রোস্কোপিক অ্যানিমাল বলতে হবে, তাহলে জু প্ল্যাঙ্কটনের ডেফিনেশন হয়ে গেল। তো এবার ফাইটোপ্ল্যাঙ্কটন প্ল্যান্ট, তার মানে এদের মধ্যে ক্লোরোফিল আছে, তার মানে এরা হয়ে গেল অটোট্রফস, এরা হয়ে গেল অটোট্রফস। তার মানে কি, এরা হয়ে গেল প্রোডিউসার, এরা ফটোসিনথেসিস করতে পারবে, ফুড প্রডিউস করতে পারবে। আর জু প্ল্যাঙ্কটন তার মানে এরা হচ্ছে অ্যানিমাল, এরা করতে পারবে না, ফটোসিনথেসিস করতে পারবে না, তাহলে স্যার এরা কি খাবে? এরা খাবে হচ্ছে ফাইটোপ্ল্যাঙ্কটনকে খাবে, ফাইটোপ্ল্যাঙ্কটনকে খাবে জু প্ল্যাঙ্কটন। জু প্ল্যাঙ্কটনকে খাবে মনে করো ছোট ছোট ইনসেক্ট বা ফিশ, ইনসেক্ট কি খাবে? স্মল ফিশ, স্মল ফিশকে খাবে হচ্ছে বিগ ফিশ। তাহলে এইটা হচ্ছে প্ল্যাঙ্কটন। যেরকম অ্যালগি হচ্ছে ওশানের মেজর প্রডিউসার, মেজর প্রডিউসার হচ্ছে ওশানের অ্যালগি, প্ল্যাঙ্কটন।
তাহলে দেখো প্ল্যাঙ্কটনস এর ডেফিনেশন, এই যে মাইক্রোস্কোপিক ফ্রিলি ফ্লোটিং, যেটা ওয়াটারের উপরে পন্ড, লেক, রিভার, ওশান, সেগুলো হচ্ছে প্ল্যাঙ্কটন। এখানে একটা ব্র্যাকেট ক্লোজ করো। দুই রকমের হয়, ফাইটোপ্ল্যাঙ্কটন, জুপ্ল্যাঙ্কটন। ফাইটোপ্ল্যাঙ্কটন এই যে মাইক্রোস্কোপিক, অ্যাকোয়াটিক, ওই যে ফ্রিলি ফ্লোটিং সব বলা আছে। এটা ফাইটোপ্ল্যাঙ্কটন। এক্সাম্পল হচ্ছে অ্যালগি, এখান থেকে এত অবধি হচ্ছে ফাইটোপ্ল্যাঙ্কটন, প্ল্যাঙ্কটনের এত অবধি। আর জুপ্ল্যাঙ্কটন এই যে ওখান থেকে দা মাইক্রোস্কোপিক অ্যাকোয়াটিক অ্যানিমালস ফ্রিলি ফ্লোটিং অন ওয়াটার আর কল জুপ্ল্যাঙ্কটন। এক্সাম্পল প্রোটোজোয়া, প্রোটোজোয়া হচ্ছে এক্সাম্পল অফ জুপ্ল্যাঙ্কটন। ছবিগুলো দেখে নাও। এই যে দেখো, এই ছবিটাতে দেখো গ্রিন কালারের যে লেয়ার পড়ে গেছে অ্যালগির, এই যে যে গ্রিন কালারের যে লেয়ার পড়ে গেছে, এগুলো হচ্ছে ফাইটোপ্ল্যাঙ্কটন। আর এই যে এই জিনিসগুলো, এই যে এই জিনিসগুলো, এগুলো হচ্ছে জুপ্ল্যাঙ্কটন। এগুলো হচ্ছে মাইক্রোস্কোপিক অ্যানিমাল, এরা ফাইটোপ্ল্যাঙ্কটনকে খায়। এত অবধি ব্র্যাকেট ক্লোজ করে দাও। ইনসেক্ট তোমার ইয়ে থাকে, তোমার রুট সিস্টেম থাকে। হ্যাঁ, ইনসেক্ট বা ছোট 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 ফিশ, ওরা জুপ্ল্যাঙ্কটনকে খায়। নেক্সট এবার চলে আসা হচ্ছে ডিকম্পোজার। বুঝতে পারি। হ্যাঁ, ওরা জলটাকে কনজিউম করে, জলের মধ্যেই থেকে যায়, থাকে। তো ডিকম্পোজার কি? একটু আগে আমি বললাম যে প্ল্যান্ট বা অ্যানিমাল মানে অটোট্রপস, হেটারোট্রপস মানে কনজিউমার, ওদের বডির থেকে বের হওয়া ওয়েস্ট প্রোডাক্ট বা ওদের ডেড বডিকে যার মধ্যে কমপ্লেক্স জিনিস আছে, কমপ্লেক্স কমপ্লেক্স জিনিস কি কি? প্রোটিন, তারপরে মনে করো স্টার্চ মানে কার্বোহাইড্রেট, ফ্যাট, এগুলো সব কিছুকে ব্রেক ডাউন করে সিম্পল সাবস্টেন্সে কনভার্ট করে। যেমন মনে করো সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, এগুলোতে কনভার্ট করে আবার মাটিতে মিশায়। আর নিউট্রিয়েন্ট সাইকেলটাকে যারা মেনটেন করে তাদেরকেই বলা হয় ডিকম্পোজার, দ্য মাইক্রো অর্গানিজমস এখান থেকে which break down complex organic compound present in dead organism like dead plant and animal and their product like feces, urine মানে ওদের ওয়েস্ট প্রোডাক্ট into simpler substances are called decomposers। এই এত অবধি। এক্সাম্পল ব্যাকটেরিয়া, ফাঙ্গি। এবার ডিকম্পোজারের ইম্পর্টেন্স, হোয়াট আর দ্য ইম্পর্টেন্স অফ ডিকম্পোজার। এখানে 1 2 3 4 করে ব্র্যাকেট করবে, এখান থেকে এত অবধি 1 নাম্বার। ডিকম্পোজারের প্রথম ইম্পর্টেন্স কি? এরা হচ্ছে ক্লিনজিং এজেন্ট হিসেবে কাজ করে, মানে এরা এনভায়রনমেন্টকে ক্লিন রাখে। ডেড ডিকেইং অর্গানিজম, ওয়েস্ট ম্যাটেরিয়াল, এগুলোকে ডিকম্পোজ করে এনভায়রনমেন্টকে ক্লিন রাখে। 2 নাম্বার, এখান থেকে এত অবধি এটা হচ্ছে 2 নাম্বার দিয়ে দিবা। এরা হচ্ছে দেখো লেখা আছে কি যে পুটিং ব্যাক দ্য ভেরিয়াস এলিমেন্টস অফ হুইচ দ্য ডেড প্ল্যান্ট অ্যান্ড অ্যানিমাল আর মেড, মানে প্ল্যান্ট মাটির থেকে যেগুলো নিয়েছিল, প্ল্যান্টকে খাওয়ার পরে যেই জিনিসগুলো অ্যানিমালের বডিতে চলে গেল, যেই জিনিসগুলো নিয়েছিল কোথার থেকে, সয়েল থেকে, এয়ার থেকে, ওয়াটার থেকে, সেগুলো আবার ব্যাক করে আবার সয়েল, এয়ার আর ওয়াটারই মিশিয়ে দেয়, যাতে প্রডিউসার মানে ক্রপ প্ল্যান্ট বা ওর পরের প্ল্যান্ট গুলো যাতে আবার ওগুলো নিতে পারে, মানে নিউট্রিয়েন্ট সাইকেলটাকে ওরা মেনটেন করে। 3 নাম্বার কি? এখান থেকে এত অব্দি 3 নাম্বার, যে ওরা এই নিউট্রিয়েন্টস গুলোকে মাটিতে মিশানোর মাধ্যমে মাটির ফার্টিলিটিটাকে মেনটেন করে, যাতে ক্রপস আর আদার প্ল্যান্ট যাতে আবার গ্রো করতে পারে, সয়েলের ফার্টিলিটি। 4 নাম্বার আর 2 নাম্বার পয়েন্ট সেম, এই যে নেক্সট পয়েন্ট 4 নাম্বার আর 2 নাম্বার পয়েন্টটা যেটা বুঝালাম সেম। ওই যে সয়েল, এয়ার এন্ড ওয়াটারে আবার ব্যাক করে দেয়, রিটার্ন টু সয়েল, এয়ার এন্ড ওয়াটার। কি রিটার্ন করে দেয়? ভেরিয়াস নিউট্রিয়েন্টস, যেগুলো প্ল্যান্ট ইনিশিয়ালি নিয়েছিল মাটির থেকে, আবার প্ল্যান্ট মারা গেলে আবার মাটিতে মিশিয়ে দেয়, অ্যানিমাল মারা গেলে অ্যানিমালকে মিশিয়ে দেয়। আর লাস্ট ইম্পর্টেন্স হচ্ছে এখান থেকে এত অবধি, যে যদি ডিকম্পোজাররা না থাকতো তাহলে যে ডেড বডি গুলো, ওগুলো পাইল আপ হতে থাকতো,
এই যে ডেড বডিজ অফ প্ল্যান্ট অ্যান্ড অ্যানিমাল উড কিপ লাইং অ্যান্ড সাচ as such and elements of which plants and animal bodies are made would never be returned to their original form. মানে যেখান থেকে নিউট্রিয়েন্ট গুলো নিয়েছিল ওখানে আর ব্যাক হয়ে যেতে পারতো না সয়েল এয়ার অ্যান্ড ওয়াটারে। তাহলে এগুলো হচ্ছে ডিকম্পোজারের ইম্পর্টেন্স। আর যদি ডিকম্পোজারের ইম্পর্টেন্স 1 মার্কস এর জন্য আসে, 1 মার্কস এখানে লিখে রাখো, 1 মার্কস এর জন্য যদি আসে তাহলে এখান থেকে এইটুকুনি লিখবা, যেটা ওদের মেন জিনিস, যে হেল্প ইন রিসাইক্লিং দ্য মেটেরিয়াল ইন দ্য ইকোসিস্টেম, তো অল দ্য প্রসেস অফ লাইফ মে গো অন এন্ড অন লাইক অ্যান আনএন্ডিং চেইন, যাতে লাইফটা চলতেই থাকে। নেক্সট চলে আসা হচ্ছে ফুড চেইন। ফুড চেইন, ফুড চেইন আমি অলরেডি একটু আগে ডিসকাস করলাম। যেমন একটা ছোট্ট ফুড চেইনের এক্সাম্পল এখানে দেওয়া আছে। গ্রাস যে হচ্ছে প্রোডিউসার, যে সানলাইটের এনার্জি দিয়ে ফুড প্রোডিউস করছে, গ্রাসকে খাচ্ছে ডিয়ার, ডিয়ারকে খাচ্ছে লায়ন, এটা একটা ফুড চেইন হয়ে গেল, যেখানে ডিয়ার হয়ে গেল হার্বিভোর, লায়ন হয়ে গেল কার্নিভোর। আর এখানে সানলাইটের যে এনার্জিটা ওটা ফুডের মধ্যে কেমিক্যাল এনার্জিতে কনভার্ট হয়ে স্টোর হয়। তাহলে যখন গ্রাসকে যখন ডিয়ার খাচ্ছে এই এনার্জিটা ডিয়ারের মধ্যে যাচ্ছে, ডিয়ারকে যখন লায়ন খাচ্ছে লায়নের মধ্যে ওই এনার্জিটা যাচ্ছে। তো ফুড চেন হচ্ছে বেসিক্যালি ফ্লো অফ এনার্জি, ফ্লো অফ এনার্জি, এইটা এই টার্মটা বলতেই হবে ফুড চেনের ডেফিনেশনটা বলার সময়, যে the sequence of living organisms in a community in which one organism consume another organism to transfer food energy is called food chain. তো এখানে আমি তোমাদেরকে আগেই বলেছি যে ফুড চেনের মধ্যে এনার্জির ফ্লোটা কিন্তু, এই যে ট্রান্সফার অফ এনার্জিটা কি ছিল, ইউনিডাইরেকশনাল, মানে সান থেকে আসবে কিন্তু যখন ওরা মারা যাবে ওই এনার্জিটা ব্যাক করে আর সানে যায় না, ওটা এনভায়রনমেন্টেই মিশে যায়। তোমার হচ্ছে থার্মোডাইনামিক্স এর ল, থার্মোডাইনামিক, হ্যাঁ না থার্মোডাইনামিক্স না, ল অফ কনজারভেশন অফ কিসের এটা, এনার্জি না কনজারভেশন অফ মাস হয়, যে এনার্জি ক্যান নট বি ক্রিয়েটেড নট ডিস্ট্রয়েড, ইট ক্যান অনলি বি কনভার্টেড টু অ্যানাদার ফর্ম। এটা কোন কিসের ল? হ্যাঁ না না, কনজারভেশন অফ মাস হয় না, এটা থার্মোডাইনামিক্স না, এটা হচ্ছে, এটা থার্মোডাইনামিক্স এরই মনে হয় ল। হুম, হ্যাঁ হ্যাঁ, এটা থার্মোডাইনামিক্স এর ফার্স্ট ল। ঠিক আছে, এটা হচ্ছে ফুড চেইন, তো ইউনিডাইরেকশনাল। তো এটা এখান থেকে এত অবধি ব্র্যাকেট করে দিবা, খুব ইম্পর্টেন্ট, পাশে স্টার দিয়ে দিও। কিন্তু ম্যাটারের ফ্লোটা কিন্তু সাইক্লিক, মাটির থেকে নিচ্ছে, মরে যাওয়ার পরে আবার মাটিতেই ব্যাক করে যাচ্ছে, এয়ার থেকে কার্বন ডাই অক্সাইড নিচ্ছে, আবার ব্রিদিং আউটের সময় এয়ারেই ব্যাক হয়ে যাচ্ছে। সো আরো অনেক এক্সাম্পল আছে, যেরকম এই যে দেখো এটা গ্রাসল্যান্ডের একটা ফুড চেনের এক্সাম্পল, এখান থেকে এত অব্দি, এগুলো মুখস্থ করতে হয় না, এগুলো এমনিই পারা যায়, বানায় বানায় লিখতে হয়। গ্রাসকে খাচ্ছে ইনসেক্ট, ইনসেক্ট হচ্ছে ফ্রগ, ফ্রগকে খাচ্ছে বার্ড। তো এখানে গ্রাস হচ্ছে প্রোডিউসার, ইনসেক্ট ফ্রগ আর বার্ড হচ্ছে কনজিউমার, যেখানে ইনসেক্ট হচ্ছে হার্বিভোর প্রাইমারি কনজিউমার, ফ্রগ হচ্ছে কার্নিভোর সেকেন্ডারি কনজিউমার, বার্ড হচ্ছে টপ কার্নিভোর টারশিয়ারি কনজিউমার। তারপরে আরো অনেক এক্সাম্পল আছে, এই যে এইটা একটা এক্সাম্পল, এখান থেকে এত অবধি। তারপরে অ্যাকোয়াটিক, অ্যাকোয়াটিক ইকোসিস্টেমের ফুড চেনের এক্সাম্পল এখান থেকে এত অবধি। অ্যালগি মানে কি, ফাইটোপ্ল্যাঙ্কটন, ওকে খাচ্ছে জু প্ল্যাঙ্কটন প্রোটোজোয়া, তাকে খাচ্ছে স্মল ফিশ, স্মল ফিশকে খাচ্ছে বিগ ফিশ।
কোনটা প্রোডিউসার, কোনটা হার্বিভোর, কোনটা কার্নিভোর, এগুলো এমনি পর পর এমনি বলে দেওয়া যাবে। তো আরো অনেক এক্সাম্পল, হ্যাঁ, গ্রাস, ডিয়ার, লায়ন, গ্রাস, ডিয়ার, জ্যাকেল, এগুলো ওই লেপার্ডের মতো দেখতে। আর এবার ব্যাপারটা হচ্ছে যে স্যার এখানে কিরকম কোশ্চেন দিবে, তোমাকে অনেকগুলা ফুড চেইন দিয়ে দিল, এমসিকিউ তে এবিসিডি করে, তোমাকে বললো যে হুইচ অফ দা ফলোইং ফুড চেইন ইজ ইনকারেক্ট। বুঝতে পারলা? দেখা গেল প্রডিউসারের পরে দিয়ে দিয়েছে একটা কার্নিভোর, তারপরে দিয়েছে হার্বিভোর। কথাটা বুঝলা? দেখা গেল এইটা দিয়ে দিয়েছে আগে, এইটা দিয়ে দিয়েছে পরে, ওইটা ইনকারেক্ট। তো সিকোয়েন্সটা ঠিক রাখতে হবে। এরকম টাইপের কোশ্চেন দিবে, খুবই ইজি। এবার চলে আসা হচ্ছে ফুড ওয়েব। ফুড ওয়েবটা বোঝার জন্য আগে এই পিকচারটা আগে ভালো করে দেখো। আমার এখানটাতে আগে দেখবা, যেমন মনে করো প্ল্যান্টস, প্ল্যান্টস কে খাচ্ছে র্যাবিট, র্যাবিট কে খাচ্ছে হক, তাহলে এটা একটা ফুড চেইন হয়ে গেল, 1 নাম্বার। এটা একটা ফুড চেইন। তারপরে প্ল্যান্ট, প্ল্যান্ট কে খাচ্ছে র্যাট, র্যাট কে খাচ্ছে হক, এটা আর একটা ফুড চেইন হয়ে গেল, 2 নাম্বার। আবার প্ল্যান্ট কে খাচ্ছে সিড ইটিং বার্ড, প্ল্যান্টের সিড গুলোকে খাচ্ছে। বার্ড কে খাচ্ছে মনে করো বড় বার্ড, হক, এটা হয়ে গেল একটা এক্সাম্পল। এটা এখানে 5 নাম্বার, 4 নাম্বার এক্সাম্পল। 3 নাম্বারটা বলছি, দাঁড়াও। প্ল্যান্ট কে খাচ্ছে মাইস, মাইস কে খাচ্ছে স্নেক, স্নেক কে খাচ্ছে হক, এটা হয়ে গেল 3 নাম্বার ফুড চেনের এক্সাম্পল। আবার মনে করো প্ল্যান্ট কে খাচ্ছে গ্রাস, গ্রাস কে খাচ্ছে সরি গ্রাস হপার, গ্রাস হপার কে খাচ্ছে হচ্ছে হক, এটা হয়ে গেল 5 নাম্বার ফুড চেনের এক্সাম্পল। আবার প্ল্যান্ট কে খাচ্ছে গ্রাস হপার, গ্রাস হপার কে খাচ্ছে ফ্রগ, ফ্রগ কে খাচ্ছে স্নেক, স্নেক কে খাচ্ছে হক, এটা হয়ে গেল 6 নাম্বার ফুড চেনের এক্সাম্পল। তো এরকম অনেকগুলো ফুড চেন, যে এই যে নেটওয়ার্কটা বানালো, এই যে নেটওয়ার্কের মতো যে বানালো, এটাকে বলে ফুড ওয়েব, একটা জালের মতো। ওয়েব মানে কি? জাল। তো এইটা হচ্ছে তোমার ফুড ওয়েব, যেখানে অনেকগুলো ফুড চেন ইন্টারকানেক্টিং, ফুড চেন একটা ওয়েব বা নেটওয়ার্ক ক্রিয়েট করে, সেটাকে বলে ফুড ওয়েব। তো হোয়াট ইজ ফুড ওয়েব? এই যে the interconnected food chains operating in an ecosystem which establish a network of relationship between various species is called food web. তো তোমাদের কি মনে হয় যে ফুড চেন, এই ধরে নাও এই যে ফুড চেন, এইটা রিয়ালিস্টিক না ফুড ওয়েব ওটা রিয়ালিস্টিক? হুম, একটা এনভায়রনমেন্টে ফুড চেন থাকে, সিঙ্গুলারলি ফুড চেন থাকে না ফুড ওয়েব থাকে? ফুড ওয়েব থাকে। তো ফুড চেন আর ফুড ওয়েবের মধ্যে বেসিক ডিফারেন্সটা কি? সাপোজ এই এক্সাম্পলটা দিয়ে বুঝাই। হ্যাঁ, গ্রাস কে খাচ্ছে ইনসেক্ট, ইনসেক্ট হচ্ছে ফ্রগ, ফ্রগ কে খাচ্ছে বার্ড। এখানে যদি মাঝখান থেকে আমি ফ্রগ কে এলিমিনেট করে দিই, মনে করো মাঝখান থেকে ফ্রগ নেই, ফ্রগ সব এক্সটিংক্ট হয়ে গেল, তাহলে এই বার্ড গুলো এক্সটিংক্ট হয়ে যাবে, তাই কি না? কারণ এই ফুড চেনে কি রিপ্রেজেন্ট করছে যে এই বার্ডটা শুধু ফ্রগই খায়, কিন্তু তা কি সত্যি? বার্ড কি শুধু এই বার্ড গুলো কি শুধু ফ্রগ খাবে? ও অন্য কিছুও খেতে পারে। তো ফুড চেনে এই ফ্রগ যদি এলিমিনেট হয়ে যায়, বার্ডও এলিমিনেট হয়ে যাবে, তাহলে কি গ্রাস হপার অনেক বেড়ে যাবে, হ্যাঁ কি না? কারণ ফ্রগ নেই, তাহলে গ্রাস হপার বেড়ে যাবে। তাহলে গ্রাস হপার সব গ্রাস গুলোকে খেয়ে শেষ করে ফেলবে, তখন গ্রাস হপারও মারা যাবে। বুঝতে পারলে জিনিসটা? তাহলে হ্যাঁ, কারণ গ্রাস হপার সব প্ল্যান্টকে খেয়ে একদম শেষ করে ফেললো, অনেক গ্রাস হপার, প্ল্যান্ট তো নেই, তখন গ্রাস হপারও মারা যাবে। তাহলে একটা ফুড চেনে কোনো একটা মেম্বার, কোনো একটা লেভেলের অর্গানিজম যদি এলিমিনেট করে দেওয়া যায়, তাহলে গোটা ফুড চেনটাই নষ্ট হয়ে যাবে। কিন্তু ফুড ওয়েবে সাপোজ ওইখানে ফ্রগকে এলিমিনেট করেছিলাম, এখানেও ফ্রগকে এলিমিনেট করে দিই, এখানেও মনে করো এখান থেকে ফ্রগকে এলিমিনেট করে দিলাম, তাহলে কি স্নেককে এলিমিনেট হয়ে যাবে? হ্যাঁ, স্নেক কি শুধু ফ্রগ খায়? এই তো এখানে স্নেক মাইসও খাচ্ছে, তাই না? তাহলে কি হকও এলিমিনেট হয়ে যাবে? হক কি শুধু মাঝখান থেকে যদি স্নেককে আউট করে দিই, তাহলে হক কি এলিমিনেট হয়ে যাবে? হক তো আরো অনেক কিছু খায়, এটাও খায়, মাইসও খায়, র্যাবিটও খায়। হ্যাঁ, এফেক্ট হবে, কিন্তু একদম এলিমিনেট হয়ে যাবে না। তাহলে এটা হচ্ছে ফুড চেন আর ফুড ওয়েবের একটা ডিফারেন্স।
এফেক্ট হবে, মানে সব হক হয়তো মারা যাবে না। হ্যাঁ, ধরো 100টা হক ছিল, হয়তো ওখানে কমে কমে ওটা 80টা বা 50টা হয়ে যাবে, বা 10টা হয়ে যাবে। এফেক্ট হবে, বাট এলিমিনেট নাও হতে পারে। তো এই যে ফুড ওয়েবটা, যেখানে 6টা ফুড চেন ছিল, এই 6টা ফুড চেন দিয়ে এটা এখানে ডেসক্রাইব করা আছে। এই যে 1 2 3 4 5 6, 6টা ফুড চেন দিয়ে ওই ফুড ওয়েবটা ডেসক্রাইব করা আছে, এখান থেকে এই যে এত অব্দি। নেক্সট চলে আসা হচ্ছে ট্রপিক লেভেল। ট্রপিক লেভেলে কি, এই যে দেখো, সাপোজ গ্রাস, তারপর হচ্ছে ইনসেক্ট, গ্রাসকে খাচ্ছে ইনসেক্ট, ইনসেক্টকে খাচ্ছে মনে করো ফ্রগ, ফ্রগকে খাচ্ছে মনে করো বার্ড। এই প্রত্যেকটা মেম্বারকে আমি যদি একটার উপরে একটা রাখি, তাহলে যে পিরামিডের মতো বা ট্রায়াঙ্গেলের মতো যে শেপটা পাই, যেখানে এক একটা লেভেল হচ্ছে এক একটা ট্রপিক লেভেল। যেখানে সবার নিচে রাখতে হবে তোমাকে প্রডিউসারকে, মানে প্রডিউসারকে রাখতে হবে সবার নিচে, তার উপরে রাখতে হবে হার্বিভোরকে। হার্বিভোর মানে প্রাইমারি কনজিউমার, এই যে দেখো এখানে প্রাইমারি কনজিউমার, এখানে হার্বিভোর লেখা। তারপরে রাখতে হবে তোমাকে কার্নিভোরদেরকে, হার্বিভোরের উপরে রাখতে হবে কার্নিভোর মানে সেকেন্ডারি কনজিউমার। তারপরে রাখতে হবে টপ কার্নিভোর বা লার্জ কার্নিভোরকে, এই যে টপ, যারা হয়ে গেল টার্সিয়ারি কনজিউমার। কি বুঝতে পারলে জিনিসটা? এইটা তাহলে প্রত্যেকটা যে লেভেল, এই যে 1 2 3 4, এক একটা লেভেল হচ্ছে এক একটা ট্রপিক লেভেল। তো ফুড চেনের মধ্যে এক একটা লেভেলকে বলে ট্রপিক লেভেল। যে the various steps in a food chain at which transfer of food energy takes place are called trophic levels. তো এবার একটা এখানে জিনিস একটা লক্ষ্য করো, সেই জিনিসটা হচ্ছে ট্রপিক লেভেলের যে শেপটা, ওটা প্রডিউসার লেভেলে এই বারটাকে অনেক বড় নেওয়া হয়েছে, হার্বিভোরের বারটা তার থেকে একটু ছোট, কার্নিভোরের বারটা তার থেকে ছোট, টপ কার্নিভোরের বারটা আরো ছোট। বা এই বারগুলোকে পরপর করলে এরকম ট্রায়াঙ্গেল মানে ডিক্রিজিং অর্ডারে সাজানো হয়েছে, বেশি থেকে কমের দিকে। তার কারণ, তার কারণটা এটাই যে সাপোজ ধরে নাও আমি হার্বিভোরের বারটাকে বড় করে দিলাম, মানে কোনো কারণে হার্বিভোরের নাম্বার অনেক বেড়ে গেল, তাহলে এতগুলো হার্বিভোর তো এইটুকুনি প্রডিউসারকে খেয়ে শেষ করে ফেলবে, তাই না? তাহলে বা যদি কার্নিভোরের নাম্বার হার্বিভোরের থেকে বেশি হয়ে যায়, তাহলে এতগুলো কার্নিভোর তো এই 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 ওদের থেকে কম হার্বিভোরকে খেয়ে শেষ করে ফেলবে। সেই জন্য নাম্বারের দিক থেকে, নাম্বার, মাস, এনার্জি, সব কিছুর দিক থেকে প্রডিউসার লেভেল বড় বেশি হবে, প্রডিউসার বেশি হবে, তার থেকে কম হবে হার্বিভোর, হার্বিভোরের নাম্বার আরো একটু কম হবে, কার্নিভোরের নাম্বার তার থেকেও কম হবে, টপ কার্নিভোরের নাম্বার তার থেকেও কম হবে। মানে গ্রাসের নাম্বার ইনসেক্টের থেকে বেশি হতে হবে, ইনসেক্টের নাম্বার ফ্রগের থেকে বেশি হতে হবে, আর ফ্রগের নাম্বার মনে করো বার্ডের থেকে বেশি হতে হবে। তাহলে এইটা হচ্ছে এই কারণ। তাই এইটাকে বলা হয়, এই জিনিসটা এটা পড়বা এখান থেকে, এটা জাস্ট এখানে রিডিং করবে, আর এই পিকচার গুলো প্র্যাকটিস করবে, এগুলো আঁকাতেও দেয় আবার লেভেলিংও দেয়। তো সব থেকে সিম্পলেস্ট ফুড চেন তিনটাতেই শেষ হয়ে গেল, সিম্পলেস্ট ফুড চেন গ্রাস, ডিয়ার, লায়ন, তিনটাতেই শেষ। এর ফুড চেনকে আরো বড় করা যাবে, গ্রাস, ইনসেক্ট, ফ্রগ, বার্ড, এটা আরেকটু বড় হয়ে গেল। আরো আর এর থেকেও ছোট ফুড চেন হয়, প্ল্যান্টকে খাচ্ছে হিউম্যান, দুটাতেই শেষ হয়ে গেল, প্রডিউসার কনজিউমার। তারপরে এটাও একটা এক্সাম্পল, প্ল্যান্টকে খাচ্ছে গোট, গোটকে খাচ্ছে হিউম্যান। আর ওই যে ট্রপিক লেভেলগুলোকে আমরা যদি এরকম পিরামিডের শেপেও আমরা রিপ্রেজেন্ট করতে পারি, পিরামিডের শেপে, যেখানে সবার নিচের দিকে প্রডিউসার থাকবে সব থেকে বেশি নাম্বার, তাই এটাকে বলা হচ্ছে পিরামিড অফ নাম্বারস। পিরামিড অফ নাম্বারস, যেটা এক্ষুনি বললাম,
যে প্রডিউসারের নাম্বার হার্বিভোরের থেকে বেশি হবে, হার্বিভোরের নাম্বার কার্নিভোরের থেকে বেশি হবে, কার্নিভোরের নাম্বার টপ কার্নিভোরের থেকে বেশি হবে। এই জিনিসটা মেনটেন করতে হবে। এবার চলে আসো এফেক্টস অফ ম্যানস অ্যাক্টিভিটি অন ইকোসিস্টেম। সিড ফিড খায় না, ইঁদুর সিড খায়, ফ্রুট খায়। আচ্ছা, নেক্সট চলে আসো হচ্ছে একটা এক্সাম্পল দিচ্ছি, এইদিকে দেখো একটা এক্সাম্পল দিচ্ছি, সাহারা ডেজার্ট। সাহারা ডেজার্ট এটা কোথায়? আফ্রিকাতে। এই সাহারা ডেজার্টটা আগে ডেজার্ট ছিল না, এটা একটা ফরেস্ট ছিল যেখানে লায়ন পাওয়া যেত। একটা ফরেস্ট ছিল যেখানে, এই যে দেখো এখানে এই যে লায়ন্স পাওয়া যেত। লায়ন ছিল, ডিয়ার ছিল, একটা বেশ একটা হেলদি ইকোসিস্টেম ওখানে ছিল থাউজেন্ডস অফ ইয়ার্স আগে। কিন্তু যখন এই যে দেখো লেখা আছে রোমানরা যখন ওখানে মানে যখন কলোনি বানালো ওই জায়গাটাকে, যখন ওরা লায়নকে ক্যাপচার করতে মেরে ফেলতে শুরু করে দিল, তাহলে দেখো ওখানে গ্রাসকে খাচ্ছিল ডিয়ার, ডিয়ারকে খাচ্ছিল ধরে নাও লায়ন। এবার ওরা কি করলো, সব লায়ন গুলোকে ক্যাপচার করে নিল বা মেরে ফেললো। তাহলে ডিয়ারের নাম্বার বেড়ে যাবে, হ্যাঁ কি না? তাহলে পিরামিড যেটা বললাম একটু আগে, নাম্বার অফ পিরামিড, ওটা নষ্ট হয়ে গেল। তাহলে ডিয়ার সব গ্রাসকে খেয়ে ফেলবে, তখন ডিয়ারও সব মারা যাবে। আর এই এই জন্য এই জায়গাটা ডেজার্ট হয়ে গেল, কোনো গ্রাস টাস কিছুই আর থাকলো না, গোটাটাই এখানে নষ্ট হয়ে গেল। তাহলে এই যে দেখো এটা এটা বইতে নেই, বাট একটা জিনিস বলে রাখি, তার মানে গোটা ইকোসিস্টেমটা লায়নের উপরে ডিপেন্ডেন্ট ছিল। লায়ন ডিয়ারের নাম্বারটাকে কন্ট্রোলে রেখেছিল। তো একটা এইরকম এইরকম কোনো একটা অর্গানিজম যার উপরে গোটা ইকোসিস্টেমটা ডিপেন্ড করে থাকে, খুব সেন্সিটিভ ব্যাপার এগুলো, যে যার উপরে গোটা ইকোসিস্টেমটা দাঁড়িয়ে আছে, এই ধরনের অর্গানিজম গুলোকে বলা হয় কিস্টোন স্পিসিস। কিস্টোন স্পিসিস বলা হয় এই অর্গানিজম গুলোকে, যার উপরে গোটা ইকোসিস্টেমটা দাঁড়িয়ে আছে। যেমন সুন্দরবনের কিস্টোন স্পিসিস হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার। ওখান থেকে যদি রয়্যাল বেঙ্গল টাইগার সব আউট হয়ে যায়, হার্বিভোর এত বেড়ে যাবে যে ওরা ওখানকে গাছপালা খেয়ে সব সাফ করে দিবে। যে সমস্যাটা এখন হয়েছে আন্দামান নিকোবরে ডিয়ার এত বেড়ে গেছে, ওখানকার ফার্মার গুলো ঠিক করে কাল্টিভেট করতে পারে না। হুম তো কিস্টোন স্পিসিস বলে এগুলোকে। তো সাহারা ডেজার্ট কিভাবে তৈরি হলো? এই যে এখান থেকে শুরু করবা, এখান থেকে শুরু করে এই যে এতটা, এই যে এতটা, এই যে কল্ড সাহারা ডেজার্ট। তো নেক্সট, ইফ হোয়াট উইল হ্যাপেন ইফ অল দ্য লায়ন্স আর রিমুভ? এটা তো এখনই বললাম, গ্রেজিং অ্যানিমাল বেড়ে যাবে, ওরা সব ঘাস ঘাস গাছ খেয়ে শেষ করবে। আচ্ছা স্যার, যদি সব ডিয়ার কে রিমুভ করে দেওয়া হতো তাহলে কি হতো? গ্রাস, আচ্ছা গ্রাস কে খাচ্ছে ডিয়ার, ডিয়ার কে খাচ্ছে লায়ন। এবার লায়নকে না, আমি ডিয়ার কে রিমুভ করে দিলাম, তাহলে কি ডেজার্ট হয়ে যাবে? তাহলে কি ওই জায়গাটা ডেজার্ট হয়ে যাবে? হয়ে যাবে। কিভাবে হয়ে যাবে? যে ডিয়ার যদি ওখানে না থাকে, তাহলে লায়ন সব শেষ, তাহলে গ্রাসের নাম্বার মানে প্ল্যান্টের নাম্বার অনেক বেড়ে যাবে। আর প্ল্যান্ট মাটির থেকে সব নিউট্রিয়েন্টস নিয়ে 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 মাটির সব নিউট্রিয়েন্ট শেষ হয়ে যাবে, তখন সব গাছও মারা যাবে, গ্রাসও শেষ হয়ে যাবে। বুঝতে পারলাম ব্যাপারটা? এগুলো সবগুলো ইন্টারকানেক্টেড, কোনোটারই নাম্বার বেশি হতে দেওয়া যাবে না। যদি প্রডিউসার থাকে তাহলে কনজিউমার থাকতেই হবে। আর যদি হচ্ছে ইফ অল দা প্রডিউসার্স আর রিমুভ, মানে সব গাছপালা যদি নষ্ট হয়ে যায়, তাহলে তো কোনো কোশ্চেনই থাকলো না, তাহলে তো ফুড এনার্জি তৈরি হবে না, ফুডকে হার্বিভোর কার্নিভোর কেউই খেতে পারবে না, গোটা ফুড চেনটাই নষ্ট হয়ে যাবে, প্লাস অক্সিজেনও কমে যাবে। মানুষের সংখ্যা বাড়াতে পুষ্টির অসুবিধা হচ্ছে। মানুষ তো প্রডিউস করে তারপরে খাচ্ছে না, মানুষ কাল্টিভেট করছে। দাঁড়াও, মানুষ কাল্টিভেট করছে, ধরো মানুষ চিকেন খাচ্ছে, কিন্তু চিকেনকে আগে নাম্বার ইনক্রিজ করানো হচ্ছে তারপরে খাচ্ছে। মাটন খাচ্ছে, মানে গোটের নাম্বার ইনক্রিজ করে তারপরে খাচ্ছে। রাইস খাচ্ছে, রাইসের নাম্বার ইনক্রিজ করে তারপরে খাচ্ছে, তাই কি না? তো জিনিসটা মানুষের মাথায় অনেক বুদ্ধি, তাই জিনিসগুলোকে কিন্তু মানুষের জন্য অনেক ইল এফেক্ট হচ্ছে। যে যেগুলো যেগুলো অ্যানিমালকে মারার দরকার নেই, যেমন লায়ন ফায়ন, এগুলোকে মেরে দিচ্ছে নিজের বেনিফিটের জন্য।
তো এখানে একটা কোয়েশ্চেন দেখো, গ্রাস, হক, র্যাবিট, ফ্রগ, ডিয়ার, হুইচ অফ দ্য ফলোইং বিলং টু দ্য সেম ট্রপিক লেভেল? সেম ট্রপিক লেভেলে কোনটা থাকবে? গ্রাস, হক, র্যাবিট, ফ্রগ, ডিয়ার। যদি এটাকে আমরা ফুড চেইন বানাই তাহলে গ্রাস, ঠিক আছে, এবার গ্রাসকে কে খায়? গ্রাসকে দেখো র্যাবিটও খায়, ডিয়ারও খায়, তাহলে এরা দুজন সেম ট্রপিক লেভেলে হয়ে গেল না, হার্বিভোর। তাহলে র্যাবিট আর ডিয়ার হয়ে গেল সেম ট্রপিক লেভেল। তারপরে মনে করো র্যাবিটকে খাচ্ছে মনে করো হক, হ্যাঁ, হক আলাদা হয়ে গেল। বা গ্রাসকে খাচ্ছে ইনসেক্ট, ইনসেক্টকে খাচ্ছে ফ্রগ, এটা আলাদা ট্রপিক লেভেল হয়ে গেল, ফ্রগ আলাদা হয়ে গেল। সেম ট্রপিক লেভেলে থাকবে র্যাবিট আর টিয়া। তারপরে হচ্ছে ফ্রগ, গ্রাস হপার, গ্রাস, স্নেক, অ্যালগি, এখানে কারা সেম ট্রপিক লেভেলে আছে? গ্রাস আর অ্যালগি, কারণ এরা হচ্ছে দুজনেই প্রডিউসার। তাই এই ধরনের ইজি ইজি কোশ্চেন দেবে। যাও। পরের দিন চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে স্যার, হ্যাঁ, তারপর কি করো? প্র্যাকটিস। তাই আমাদের যখন